বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আলমগীর কবির, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং এটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। বাংলাদেশে নিষিদ্ধকরণের রাজনীতি অনেকদিন ধরে, আমরা 70-এর দশকের স্বাধীনোত্তর বাংলাদেশে বামপন্থীদের নিষিদ্ধকরণ, কিছু ধর্মভিত্তিক রাজনীতিকেও নিষিদ্ধকরণ দেখেছি। আবার আওয়ামী লীগের জমানায়, শেষ জমানায় আমরা দেখলাম জামাতকে নিষিদ্ধ করা হলো এক্সিকিউটিভ অর্ডারে, এবং তারপরে আবার এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তাকে নির্বাচন করতে না দেওয়ার দাবি আছে। সব মিলিয়ে আসলে রাজনীতিকে নিষিদ্ধ করা যায় কি না, বা সেটা কতটা কাজে দেয়, একজন একাডেমিশিয়ান আছেন, একজন পলিটিশিয়ান আছেন, আপনাদের দুজনের কাছ থেকে আমি শুনতে চাই। মিস্টার আলমগীর কবির, আপনি যদি শুরু করেন। আমি নিষিদ্ধ দলের সাথে জড়িত ছিলাম, তো জি, সেজন্যই আপনাকে আমি এই প্রশ্নটা শুরুতে করেছি। ফলে নিষিদ্ধ করা যায় না, নিষিদ্ধ এক কথাই শেষ, এটা নিয়ে বেশি বিতর্কের প্রয়োজন নাই। কারণ জনগণ, কেবলমাত্র জনগণ নির্ধারক শক্তি, দেশের জনগণ রাজনীতির নির্ধারক শক্তি, সব কিছুরই নির্ধারক শক্তি দেশের জনগণ যেটা চাইবে সেটা হবে। জনগণ প্রত্যাখ্যান করলে সে নিষিদ্ধ হয়ে গেল। জনগণ মানে এখন ধরেন একটা দাবি আছে, কিছু কিছু সংগঠন বা ছাত্র জনতার নামে তাদের এই দাবিটা আছে, তারা আন্দোলনে আছে, রাজপথে আছে। জনগণ, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সিদ্ধান্ত সরকারের এবং জনগণের। এবং জনগণের তো মতামত দেওয়ার একটাই উপায় আমি বুঝি, আমি জানি না অন্য কোনো উপায় আছে কিনা, আপনারা ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করা গণতান্ত্রিক রাজনীতিতে। আর কি উপায় আছে? আন্দোলনের মাধ্যমে প্রত্যাখ্যান হয়। আওয়ামী লীগ তো প্রত্যাখ্যাত হয়েছে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে, পালিয়ে গেছে, সবই আছে। বাট এখন আমার মনে হয় জনগণের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং নিজেদের সংকটগুলোকে অন্যদিকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের নিত্য নতুন ইস্যুগুলো দেশে তোলা হচ্ছে। প্রকৃত সমস্যাগুলো যেগুলো দেশের ভিতরে রয়েছে, দেশের সামনে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে পাশ কাটানোর জন্যই এগুলো করা হচ্ছে। এবং এটা কোনো রাজনীতি না, বা এটা নীতির মধ্যে পড়ে না। আমি বিস্তারিত আলোচনায় যেতে চাই না, এই জন্য যেমন ধরেন এই বিষয়টা এত দুর্বল বিষয় আমাদের জাতীয় রাজনীতিতে, মানে নিষিদ্ধ, অসিদ্ধ, গৌণ বিষয় মনে করছেন আপনি? এগুলো এত দুর্বল বিষয়, এই বিষয় নিয়ে কথা বলতে এই আলোচনাটা আরও সামনে চলে আসলো যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করলেন, যখন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইবিকে গ্রেফতার করা হলো। অনেকেই মনে করেন যে বাংলাদেশের শুদ্ধধারা রাজনীতি যারা করতেন তিনি, তাদের মধ্যে নারায়ণগঞ্জে অনেক লড়াই করে তিনি টিকেছিলেন আসলে, সেটা একটা প্রশ্ন। আবার এই দাবিও আছে যে স্পিকার এখনও দেশে আছেন, ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তো এগুলো আসলে এগুলোর জবাব বা ফয়সালা কিভাবে হবে বলে মনে করেন আপনি? আমি আপনার কথার সঙ্গে হয়তো অনেকেই একমত যে মাত্রার মানটাকে নষ্ট করার কি দরকার আছে? কারণ এগুলো এত দুর্বল বিষয়, এত ফালতু বিষয়। আইভি তো একটা সংগ্রামী মুখ, একটা রাজনীতির মুখ। আইভি আওয়ামী লীগ করুক, আওয়ামী লীগ করলেই আমি আওয়ামী লীগে কি, যে সিদ্ধ আওয়ামী লীগকে আমি কি অসিদ্ধ করব? এটা কি আমি পারবো? এটা নারায়ণগঞ্জের জনগণ আমার এই বক্তব্য শুনবে না। ফলে এগুলো নিয়ে বেশি আলোচনার কোনো প্রয়োজন নাই। এগুলো ছোট ছোট চক্রান্ত ষড়যন্ত্র করারও বুদ্ধি লাগে, সেই বুদ্ধিটাও এদের নাই। অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, প্রফেসর আব্দুল লতিফ মাসুম। আসলে নিষিদ্ধের রাজনীতি এই উপমহাদেশে নতুন নয়। ব্রিটিশ আমলে যারা ব্রিটিশদের সাথে সম্পর্ক রক্ষা করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি করতেন তারা অনুমোদন দিয়েছেন, যেমন কংগ্রেস
মুসলিম লীগ। কিন্তু যারা আলট্রা পলিটিক্স করতেন, যারা অসম্ভবভাবে দৃঢ়তার সাথে, অসম্ভব সাহসিকতার সাথে, অসম্ভব ঝুঁকি নিয়ে ব্রিটিশ শাসনের তীব্র বিরোধিতা করেছেন, তাদেরকে তারা তো অনুমোদন করেন কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি তাদের ব্রিটিশ আমলের বিশাল একটি সময় নিষিদ্ধ ছিল, এবং পাকিস্তান আমলেও সেই উত্তরাধিকার সূত্রে সেই নিষিদ্ধের জমানা আমরা লক্ষ্য করেছি। কিন্তু মজার বিষয়টা হলো এই যে পাকিস্তান আমলে আমাদের চোখের সামনে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, কিন্তু কমিউনিস্ট পার্টির কার্যক্রম কি কোনো নিষিদ্ধ ছিল? মানে এ ধরনের এই এখন আজকের যে বাংলাদেশে যে এজিরিয়ান যে ইন্টেলেকচুয়াল গ্রুপটা আপনি দেখেন, ইচ অ্যান্ড এভরিবডি বিলংস টু দ্যাট গ্রুপ। ওই ঘরানার একটু পরিমার্জিত হয়ে ওই কমিউনিস্ট ঘরানার রাজা মানে তার ব্যক্তিবর্গ কিন্তু আজকের বাংলাদেশের এই ক্যাবিনেটেও তারা প্রাধান্য বিস্তার করে আছেন। তার মানে হচ্ছে এই যে নিষিদ্ধ করে আপনি সময়কালে কিছু বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন, কিন্তু যদি তার আবেদনটি সুন্দর হয়, সঠিক হয়। যেমন জামাত ইসলামের কথা, জামাত ইসলামী তো ভার্চুয়ালি নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আপনারা 2024 সালের এই যে অভ্যুত্থানের পরে কি দেখলেন? জামাত ইসলামী দ্বিগুণ ত্রিগুণ শক্তি সঞ্চয় করে মানুষের সামনে একেবারেই প্রাধান্যের মাত্রায় অবতীর্ণ হয়েছে। তার মানে কি যে নিষিদ্ধ করলে নিষিদ্ধ করা যায় না। সেজন্য আমরা যারা রাজনীতির ছাত্র তারা সবসময় বলি যে রাজনীতি দ্বারা রাজনীতির মোকাবেলা করতে হবে। তো এখন আওয়ামী লীগ তো জনগণ দ্বারা নিষিদ্ধ হয়ে আছে। সবসময় আমরা এই কথাটা বলে আসছি যে আওয়ামী লীগ 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, নিষিদ্ধ হয়ে আছে। তো এখন আমরা লক্ষ্য করলাম যে সরকার মানে বিরোধী দলে থাকলে তো খুব সহজে কথা বলা যায়, কিন্তু যখন আপনি একটি দায়িত্বশীল পর্যায়ে আসেন, যখন আপনি সরকারে, যেমন আমরা দেখলাম যে তখন আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিলেন, বললেন যে এটা একটা আইনগত প্রক্রিয়া বিষয় আছে, এবং আমরা যারা রাজনীতি বুঝি, আমরা যারা বহির্বিশ্বের খবর রাখি, যারা পৃথিবীর সব খবর রাখি, আমরা জানি যে ছোট হয়ে আসছে পৃথিবী। গ্লোবাল ওয়ার্ল্ডে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, পশ্চিমা জগতের একটি চাপ আসতে পারে, আমেরিকার একটি চাপ আসতে পারে। এখন আমেরিকায় বাইডেন সরকারের পরিবর্তে মানে ট্রাম্প সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা মানে মোদি সরকারের প্রযত্নে তাদের একটি বড় একটি প্রভাব আমেরিকায় রয়েছে, সেখানেও একটি জবাবদিহির ব্যাপার আছে। প্রফেসর ইউনূস সরকার তো একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের জন্য অসম্ভব রকম ঝুঁকি নেওয়া বা অসম্ভব রকম সিদ্ধান্ত নেওয়া, তারা হয়তো দ্বিধান্বিত থাকেন বা পরিষ্কার একটি দৃষ্টিভঙ্গি পোষণ করেন না। কিন্তু আমরা লক্ষ্য করি যে সে কাজটি তারা করেন যখন তারা বাধ্য হন, যখন তারা বাধ্যবাধকতার মধ্যে পড়েন, তখন এখন তো আমি তো রাজনীতির একজন ছাত্র হিসাবে আমি তো মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই যে আন্দোলন, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রতিটি রাজনৈতিক দলের যে আন্দোলন এবং শাহবাগ বা অন্যত্র সারা বাংলাদেশের সর্বত্র বা ঢাকা শহর কেন্দ্রিক যে তুঙ্গে পড়ছে, তো এখন এটাকে আগেই উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল একটা নীতিভঙ্গি গ্রহণ করা, আওয়ামী লীগকে মানে আইনগতভাবেই নিষিদ্ধ করা দরকার। এখন আইনগতভাবে নিষিদ্ধ করতে তারা বাধ্য হচ্ছে জনতার চাপে। আমি বলেছি যে যদি আওয়ামী লীগ ধরেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, আওয়ামী লীগ নিবন্ধন আছে, ঠিক আছে, তারা ইলেকশন করুক। তো ইলেকশন করলে দেখা যাবে যে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ ত্রিধা চতুর্ধা বিভক্ত হবে, এবং একে অপরের মধ্যে তারা মানে তারা বিশুদ্ধার করিতে থাকিবে, যেটা আমরা 75 সালের পরেও দেখেছি। আওয়ামী লীগের আবির্ভাব তো তখনও হয়েছে। 75 সালের পরে মিজানুর রহমান আওয়ামী লীগ, ফরিদ গাজী আওয়ামী লীগ, মালিক উকিল আওয়ামী লীগ, আমরা ইত্যাদি আওয়ামী লীগ দেখেছি। অর্থাৎ তাদেরকে তাদের মতো করে মানে মোকাবেলা করতে হবে। আমি মনে করি না যে কোনো হত্যার মাধ্যমে কোনো মানে অসম্ভব রকম নিষিদ্ধ বা অসম্ভব রকম আইনগত পর্যায়ে আপনি মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি দেখেছেন যে এটা ইন্টারন্যাশনালিও সেটা অ্যাকসেপ্টেবল কি হবে কিনা সেটা নিয়ে, কারণ আমরা ওই যে জাতিসংঘের থেকেও যখন একটা বিষয়, আমরা যেটা বললাম যে মানুষের বিরোধী দলে থাকা, জনতার থেকে জনতার ভাষায় কথা বলা, আর দায়িত্বশীল অংশে সরকারে একটি বিধিবদ্ধ অবস্থায় থাকা, আন্তর্জাতিক
অ্যাকাউন্টেবিলিটির বা পারিপার্শ্বিক অ্যাকাউন্টেবিলিটির বা আইনগতভাবে আপনি দেখেন কিনা আওয়ামী লীগকে এখন কোনো থ্রেট মনে করেন কিনা, যেভাবে জনগণ আওয়ামী লীগকে কোনো threat তাদেরকে মনে করি না। প্রত্যাখ্যান আমি করেছে একেবারেই- জনগণ, তাতে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সিনসিয়ারলি আপনাকে বলছি যে আওয়ামী লীগ কোনোভাবেই মানুষের এই জাতির জন্য এখন থ্রেট, অর্থাৎ তারা একটি পরিত্যক্ত অবস্থায় পতিত হয়েছে। হ্যাঁ, পরিত্যক্ত হওয়ার ফলে তারা তো তাদের মতো করে সার্ভাইভ করার comeback চেষ্টা করতে করছে। যেমন চাইবে। শেখ হাসিনা মাঝে মাঝে ওই টুইস্ট করে এভাবে নানান কথাবার্তা বলেন, এবং সেটি আওয়ামী লীগের ব্যক্তিদের জন্য, আওয়ামী লীগের মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেটি কিন্তু ব্লেসিংস না। তারা একটা ঘোরের মধ্যে আছে যে এই শেখ হাসিনার এত বুদ্ধি, এত কূটবুদ্ধি, এত চালাচালি, এত কুশলী সে, যে সে হয়তো কিছু করতে পারে। কিন্তু আসলে তো যারা বাস্তব জ্ঞান রাখেন রাজনীতি সম্পর্কে তারা জানেন যে আওয়ামী লীগ যে কায়দায় পতিত হয়েছে, সেই পতিত তো হয়েছি 21 বছর পর, 75 সালের 21 বছর পরে তারা ক্ষমতাসীন হয়েছে 96 সালে। তা বিভাজনের রাজনীতির মধ্যে মানে জামায়াত এবং বিএনপিকে বিভক্ত করে ছলে বলে কলে কৌশলে তারা ক্ষমতায় আসছে, এবং এখন যদি তারা ক্ষমতায় আসে, তার আমি মনে করি আগামী 42 বছর লাগবে এই প্রজন্ম বেঁচে থাকতে। এই যে প্রজন্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারকে পরাভূত করেছে, তারা বেঁচে থাকতে আওয়ামী লীগ কোনোভাবেই, কোনো ক্রমেই, কোনো কালেই ক্ষমতাসীন হবে না। জি, আমি সালামগীর কবির, আপনি শুনছিলেন, এবং যেহেতু আপনি এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চান না, তৃতীয় মাত্রাকে ডিগ্রেড করতে চান না, আমি আর এই আলোচনার মধ্যে না থাকি। বরং আপনি যেটা বলছিলেন যে অনেক কাজ আছে সেখানে সরকারের নজর নাই, আপনি আমি এক কথায় এইটুকু বলবো, উনি বিস্তারিত বলেছেন, বিষয়টা নিয়ে আর নতুন করে বলার দরকার নাই। নিষিদ্ধ হতে পারে একটা রাজনৈতিক দল, কোনো শাসক গোষ্ঠী বা কোনো শক্তি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, সেটা পারে, সবসময় হয়েছে। এই পৃথিবীর বহু প্রান্তে হয়েছে, বহু প্রান্তে এগুলো ঘটেছে। এই যে নেলসন ম্যান্ডেলার দল তো নিষিদ্ধ ছিল ওখানে, এবং নেলসন ম্যান্ডেলার যে সেকেন্ড ম্যান টবো ছিল গেরিলা যোদ্ধা। টবো নির্বাসিত জীবন কাটিয়েছে লন্ডনে, পরে যিনি প্রেসিডেন্ট হলেন মিস্টার তবো, উনি আমার মামার বাসাতেই আন্ডারগ্রাউন্ড থাকতেন। উনি আমার মামা এসআই খান, তার বাসাতেই, তার সাথে তার সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক, প্রেসিডেন্ট হওয়ার পরেও। সাউথ আফ্রিকায়? হ্যাঁ, সাউথ আফ্রিকার। তো নিষিদ্ধ অসিদ্ধ এটার অধিকার কার? আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা এই জন্য করতে চাই না, এটা তো সম্পূর্ণ দেশের জনগণের, এটা তো একটা ফিলোসফি, এটা তো একটা কনসেপ্ট, এটা তো একটা চিন্তাধারা। যারা নিষিদ্ধের কথা বলছে তাদের ফিলোসফি কি, তাদের পলিটিক্স কি? তারা তো পলিটিক্স বলতে পারছে না, তাদের ফিলোসফি নাই। এত বড় অভ্যুত্থান হলো, শিশু মারা গেল, এত বড় অভ্যুত্থান হলো, পুলিশের একজন পুলিশ অফিসার তার অফিসারকে বলছে তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাকে 62টা গুলি লেগেছে। সে চিৎকার করে বলছে যে একটা মানুষকে মেরে ফেলতে, একটা শিশুকে মেরে ফেলতে কত গুলি লাগে স্যার? তো এই ফিলোসফি, এটা নিয়ে কাজ করা দরকার, এই আদর্শ নিয়ে কাজ করা দরকার, এটার উপরে দেশকে জাগানো দরকার। এর উপরে সাহিত্য গড়ে উঠবে, সংস্কৃতি গড়ে উঠবে, লক্ষ্যবস্তু গড়ে উঠবে, এবং সরকার পরিচালিত হবে এই ফিলোসফি এবং এই কনসেপ্টকে সামনে রেখে সরকার পরিচালিত হবে। সেদিকে দৃষ্টি নাই, সেদিকে কোনো নজর নাই। কতগুলো অর্বাচীন, কতগুলো কি বলবো আমি, বকওয়াস কিছু লোকজন, আর এগুলো লোকজনকে আমি কিছু লোকজনকে চিনিও, ব্যক্তিগতভাবেও চিনি এবং ব্যক্তিগতভাবে ঘৃণাও করি। কেউ বলছেন যে রাজনীতি নিষিদ্ধ করার চাইতেও বরং যারা অপরাধের সঙ্গে চিহ্নিত অপরাধী, দুর্নীতি, লুটপাট, হত্যাযজ্ঞ, তাদের বিচার একেবারে সঠিক। তো সেই বিচারের কাজটাও আপনি কি মনে করেন যে যথাযথ সেই বিচারকে তো আড়াল করছে 8 মাসে 9 মাসে সেটা কি হচ্ছে? এই ধরনের স্লোগান তো এই ধরনের বিচার কার্যকেই বরং পিছিয়ে দিচ্ছে, বা এই ধরনের বিচার কার্যকে নষ্ট করে। এবং যে ধরনের মামলাগুলো হয়েছে সেই আওয়ামীর ওই স্টাইলই, একই স্টাইলে মামলা, যাকে যেখানে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, যে মার্ডার, মানে পেশার বাজ বিচার নেই, কে কি কোত্থেকে, আমরা এই ধরনের স্লোগানধর্মী পলিটিক্স, এই ধরনের হুজুগে পলিটিক্স বাংলাদেশে চাই না। আমরা চাই যে একটা আদর্শভিত্তিক, নীতিভিত্তিক লক্ষ্য অর্জনের জন্য, একটা নতুন নয়া ইতিহাস রচনার জন্য যে রাজনীতির দানা বেঁধে উঠবে,
যে রাজনীতি জেগে উঠবে দেশে, এইরকম একটা রাজনীতি আমরা চাই। এবং এই রাজনীতির মধ্যেই কে কাকে নিষিদ্ধ করবে, অসিদ্ধ করবে, বিতাড়িত করবে। এই দেশে তো মুসলিম লীগ ছিল না? সবচেয়ে জনপ্রিয় একটা রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, কিন্তু মুসলিম লীগকে কি নিষিদ্ধ করতে হয়েছে? ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল তো, বিশাল পার্টি ছিল, জনপ্রিয় রাজনৈতিক দল ছিল, বিলুপ্ত হয়ে গেছে। পলিটিক্স না থাকলে বিলুপ্ত হয়ে যাবে। সো আপনি যেটা বলছেন যে এদের রাজনীতি নেই বা এখন দেশে সেই অর্থে এই স্লোগানধর্মী রাজনীতি, হুজুগে রাজনীতি দেখতে চান না, বাস্তব সময় অনুযায়ী, বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী একটা আধুনিক রাজনীতি, এবং সেই রাজনীতিটা বাংলাদেশে অনুপস্থিত। বাংলাদেশে তো এখন নানা ক্ষেত্রে সংস্কারের অনেক আলোচনা হচ্ছে, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, নানা ক্ষেত্রে অনেক কমিশন কাজ করছে, ঐকমত্য কমিশনও কাজ করছে। এখন সংস্কার না নির্বাচন, এই বিতর্ক আছে। কেউ কেউ মনে করছেন যে নির্বাচন হলো ক্ষমতায় যাবার জন্যে, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যাবে সেই জন্য দাবি। আর সংস্কার অনেকে মনে করছেন সংস্কার হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করবার একটা অজুহাত মাত্র। কাজের কাজ 8 মাসে কোনো সংস্কারের কিছুই হয়নি, শটাও হয়নি। আপনার কাছে কি মনে হয়? এখন তো একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে দেশে, আমাদের দেশে না, সাউথ ইস্ট এশিয়ায় একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। একদিকে বার্মা, ভারতীয় আগ্রাসন, পাকিস্তান, কাশ্মীর, তারপরে 7টা রাজ্যের যে দ্বন্দ্ব, অন্তর্ঘাত, সংঘাত, 7টা রাজ্যে যে যুদ্ধ অবস্থা চলছে, সেটি চিকেন নেক নিয়ে অনেক কথা হচ্ছে। চিকেন নেক কী হবে, এটা নিয়ে সবার 6-7টা দেশ এর সাথে জড়িত হয়ে গেছে চিকেন নেক নিয়ে। তারপরে বাংলাদেশের বার্মা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এর মধ্যে নির্বাচন নিয়ে যে হইচই, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ খুব পরিপক্ক কূটনীতি করতে হবে, বাংলাদেশকে পরিপক্ক রাজনীতি বাংলাদেশকে করতে হবে। যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টান পড়বে। 1962 সালে চীন ভারত যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে সেই সময় ভারত ছিল ক্ষুদ্র অস্ত্র নির্মাতা একটা দেশ। তারপরে তারা মাঝারি পাল্লার অস্ত্র নির্মাতা দেশ হলো, পরে ভারী অস্ত্র নির্মাতা দেশ হলো। 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে তারা ভারী অস্ত্র নির্মাতা দেশে পরিণত হলো। তারপরেও ভারত অস্ত্র আমদানিকারক একটা দেশ, এবং রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্রের বাজার হচ্ছে ভারতীয় বাজার, এবং এই অস্ত্র সম্ভারগুলো রাশিয়ার। আমাদের যে বাংলাদেশ, আমরা গত 15 বছরে একটা ফ্যাসিজমের মধ্যে আমরা আমাদের নিরাপত্তা, আমাদের জীবনবোধ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, এই সব কিছু ভেঙে খান হয়ে গেছে। এবং সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানও বিতর্কিত হয়ে পড়েছে। এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমাদের সময় যাচ্ছে। তো অনেকগুলো যুদ্ধ পাকিস্তান ভারত হয়েছে, অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে। আমাদের এখানে যেমন রাজনীতিকে অন্যদিকে টান নেওয়ানো হচ্ছে কতগুলো স্লোগান তুলে, ভারতেও তেমনি তাদের যে সংকট, তাদের আভ্যন্তরীণ ক্রাইসিসটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তারা এই যুদ্ধের আশ্রয় নিয়েছে। এর আগের 3য় মাত্রায় আমরা বলেছিলাম যে যুদ্ধ বাঁধবে কিনা সন্দেহ। একটা যুদ্ধ লাগানো ভারতের খুবই প্রয়োজন ছিল। ভারতের কি খুবই প্রয়োজন একটা যুদ্ধ লাগানো? এবং সেই জন্য কি এই যুদ্ধ খেলায় ভারত নামলো? আর এখানে আমাদের কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এইরকম একটা পরিস্থিতিতে চোখ কান খোলা রেখে যদি সঠিক রাজনীতিটা না করতে পারে, কিসের বিচার, কিসের পার্টিকে
রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ নাকি কোন দিকে যে টার্ন নিচ্ছে বা কোন দিকে যাবে, এগুলো এইসব বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো না ভেবে, বার্মা বিষয়গুলো না ভেবে, এবং এগুলো ওপেন বলা দরকার। এই সরকারকে বলতে হবে যে তারা কি করছে, তাদের স্ট্যান্ড কি, সেগুলো বলছে না তারা দল নিষিদ্ধকরণ, সংস্কার সংস্কার সংস্কার। তো সংস্কার করতে কে নিষেধ করেছে? সংস্কার তো দরকার, সংস্কার তো চাই আমরা, কিন্তু সংস্কার এই যে যেগুলো কতগুলো লোক, এগুলো লোক সংস্কার করার লোক, এদের সংস্কার হবে আগামী দিন, তো এদেরই সংস্কার শুরু হয়ে যাবে, সে সময় আসতেছে। তো আমি শুধু এইটুকু বলবো আজকে যে দেশকে নিয়ে, জাতিকে নিয়ে খেলাধুলা করার দরকার নেই। এটা এই পরীক্ষা নিরীক্ষা আইয়ুব খান করেছে, ইয়াহিয়া খান করেছে, মোনায়েম খান করেছে, এরা করেছে অতীতে। এইসব পরীক্ষা নিরীক্ষা তারা করেছে, মৌলিক গণতন্ত্রের পরীক্ষা, তারপরে অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা এই দেশের উপরে হয়ে গেছে। আমরা স্টেট কতগুলো বিষয় চাই। একটা রাজনীতি পরিষ্কার করেন, কি রাজনীতি করতে চান, আপনারা কি ক্ষমতায় থেকে কি রাজনীতি করছেন, আপনাদের ফরেন পলিসি কি, স্পষ্ট করেন আপনাদের পররাষ্ট্রনীতি। তারপর নিরাপত্তা নীতি স্পষ্ট করেন, বাংলাদেশের নিরাপত্তা নীতি কী হবে এটা স্পষ্ট করেন। এবং সেনাবাহিনীর কি স্ট্যান্ড, সেনাবাহিনীকে নিয়ে তামাশা করারও প্রয়োজন নাই। সেনাবাহিনীর অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আমাকে বলবে না, আমার জানার অধিকার নাই, কিন্তু সেনাবাহিনীকে অনেক কিছু জানাতে হয়, কারণ নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর। সেনাবাহিনীকে অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ এখানে রাজনীতি নির্মাণ করতে চায় বা এখানে ক্ষমতা নির্মাণ করতে চায়, সেই ক্ষমতার নির্মাণ হবে না, রাজনীতির নির্মাণ হবে না। কারণ জাতীয় নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার মূল দায়িত্ব সেনাবাহিনীরই। কোনটি গোপন রাখতে হবে, কোনটি প্রকাশ্যে আসবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটার সাথে সেনাবাহিনী আপোষ করতে পারবে না, কোনটার সাথে সেনাবাহিনীর সাথে সিভিল গভর্নমেন্টের সমঝোতা করতে হবে, এগুলো সবই আলোচনার বিষয় এবং এগুলো সব প্রকাশ্য আলোচনা নাও হতে পারে। কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এটা সম্পূর্ণ পরিস্থিতিটা যেন, এটা কিসের মধ্যে আমরা পড়েছি বুঝতে পারছি না। যুক্তরাষ্ট্রকে নিয়ে কথা হচ্ছে, চায়নার একটা রোল আছে বাংলাদেশ প্রশ্নে। আমি এখানে চায়নার অনেকগুলো রোল আমি বিরোধিতা করেছি তৃতীয় মাত্রায় অতীতে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের, আমাদের জল স্থলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা প্রতিভাত হওয়া দরকার, এটা উদ্ভাসিত হওয়া দরকার, বা এটাকে একটা তাৎপর্যপূর্ণ পর্যায়ে নিয়ে আসার জন্য রাষ্ট্র পরিচালক যারা আছেন তাদের ভূমিকা রাখা দরকার, এই কথা আমি বারবার বলেছি এখানে, এবং এখনও বলছি যে এখানে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। অনেক আনাড়ি আছেন, আনাড়িরা বলছেন যে ট্রাম্প আসছে, ট্রাম্প একরকম, বাইডেন একরকম, তো যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার পকেটে ঢুকে গেছে, ইন্ডিয়াকে বাংলাদেশকে লিজ দিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রর রাজনীতি এত ইম্যাচিওর রাজনীতি নয়। যুক্তরাষ্ট্র হেসে খেলে রাজনীতির কথা বলে না, তার কূটনীতির কথা বলে না, তার নিরাপত্তার কথা বলে না, তার বিশ্ব নিরাপত্তার প্রশ্নে কোন কোন জায়গায় যুক্তরাষ্ট্রের কী ভূমিকা সেটা যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলে না, এটা স্পষ্ট বলবে না। আর এগুলো গুগল সার্চ দিয়ে দুই একটা চুটকি কথা শুনে, বা ওই কতগুলো গুগল সার্চ দিয়ে ইউটিউবে কিছু লোক কথা বলে যাচ্ছে, এগুলো দিয়ে একটা জাতির, একটা রাষ্ট্রের, একটা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ হতে পারে না, এবং এই বিশ্লেষণ হয় না। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে প্রফেসর আব্দুল লতিফ মাসুম। অনেকগুলো প্রসঙ্গ মিস্টার আলমগীর কবির তুলে আনলেন, সো তার প্রেক্ষিতে আপনার বক্তব্য যদি। আমি প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়টি একটু পরিষ্কার করতে চাই। অর্থাৎ এই বাংলাদেশ এক অদ্ভুত দেশ। 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী, সম্পূর্ণ আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের কর্মসূচি, আওয়ামী লীগের রণকৌশল বিরোধী একটি
শক্তি ক্ষমতায় স্থাপিত হলো এবং এই ক্ষমতার শক্তির প্রথম যে অংশীদার বা প্রধান স্টেক হোল্ডার সেটা বিএনপি। অর্থাৎ বিএনপি দেশের একটি নিরঙ্কুশ জনপ্রিয় দল এবং অনেকেই আমরা মনে করি যে গভর্নমেন্ট ইন ওয়েটিং। তো তাদের যে আচরণ, মানে কাজটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আন্দোলনটা হচ্ছে, সংগ্রামটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, অথচ আওয়ামী লীগের কালচার একেবারে পরিপূর্ণভাবে আপনি অনুসরণ করছেন। যেমন ধরেন ওই পাকিস্তান আমলে আমরা ওই যে মানে বলতাম যে ওই কায়েদে আজম শব্দের পরিবর্তে শেখ মুজিবুর রহমান পরিত হইবে, আবার বলতাম যে পাকিস্তান শব্দের পরিবর্তে বাংলাদেশ পরিত হইবে। তো এখন এইরকম অবস্থা যে মানে দখলদারি, আইনগত অথবা বেআইনি পদায়ন, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত, মানে সব কিছুই এই একেবারে অবিকল নকল। মানে এটা বিএনপি করছে আপনি বলছেন? ইয়েস, অবিকল নকল। তো অবিকল নকল স্কুলের এই যে একটা কমিটি হলো, স্কুলের ওই যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে একটা অধ্যাদেশ জারি করা হলো যে 6 মাস অস্থায়ী একটা কমিটি হবে, আহ্বায়ক কমিটি, এবং আগের কমিটি বিলুপ্ত করা হলো। ভালো ভালো কথা। কিন্তু এই যে 6 মাস জন্য সে সরকার গঠিত হলো, সেটা সব জায়গায় একই লোক। একটা সরকারের এই সরকারটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু দলীয় সরকার নয়। এই সরকারটি লক্ষ্য থাকবে তৃতীয় মাত্রার তৃতীয় লোকজন অনুসন্ধান করা, যেমন ধর আওয়ামী লীগও না, বিএনপিও না, শিক্ষক, আইনজীবী, আলোকিত মানুষ, ভালো মানুষদের নিয়ে আসা। অথচ প্রতিটি ক্ষেত্রেই এই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে সর্বত্র বিএনপির লোকজন স্থাপনা। আপনি কি শুধু বিএনপি দেখছেন না, অন্যরাও আছে? অন্যরা যারা যেখানে যতটা শরিক, জামাত, এনসিপি, যারা যেখানে যতটা শরিক তারা তো শরিকানা নিয়ে নিচ্ছে। তাই এই যে দলীয় পরিবর্তে দলের পরিবর্তে আরেকটি দলের স্থাপনা, সেটি তো আমাদের কাঙ্ক্ষিত সংস্কৃতির, আমরা যে রাষ্ট্র গঠন করতে চাই, যে নতুন রাষ্ট্রের কথা বলছি, নতুন আদর্শের কথা বলছি, নতুন কর্মসূচির কথা বলছি, নতুন কৌশলের কথা বলছি, সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ সেটি হয়েছে কারখানা দখল থেকে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন ওই যে আমি শুধুমাত্র বিএনপিকে দোষ দিচ্ছি না, মানে এই সংস্কৃতিটা আমরা ভুলে যাচ্ছি যে আওয়ামী লীগের অনুসরণ, আবার রাজনৈতিক যে কালচার, রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগের কালচারই আমাদের কালচার নয়, আওয়ামী লীগের বিরোধী কালচার হচ্ছে আমাদের। যেটা মিস্টার আলমগীর কবির বলছেন যে রাজনীতি তো দেখা যাচ্ছে না, বা নতুন রাজনীতি বা ভিন্ন রাজনীতি। বিশেষ করে ব্যাপারটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দৃষ্টিভঙ্গি, যে নীতিমালা, যে পলিসি। না, কিন্তু আপনি কি এটাও মনে করেন কিনা যে সরকার যেটা আছে সেটা বিএনপির কথায় বা অন্য কোনো দলের কথায় চলছে? এটা আরো একবার বলছি যে এটা বলা বড় কঠিন। মানে আমরা তো রাষ্ট্রবিজ্ঞানে এভাবে বলি যে হু টেক্স ডিসিশন হোয়েন অ্যান্ড হাউ, হু টেক্স ডিসিশন হোয়েন অ্যান্ড হাউ। এখন এই সরকারের আমলে বুঝে নেওয়া মুশকিল যে ডিসিশনটা কি প্রধান উপদেষ্টা নিচ্ছেন, না ক্যাবিনেট নিচ্ছেন, না নিরঙ্কুশভাবে মানে বিএনপি নিচ্ছে, নাকি ছাত্ররা নিচ্ছে, নাকি সেনাবাহিনী নিচ্ছে। দেয়ার আর সো মেনি স্টেক হোল্ডার্স, ইউ ক্যান ডিসাইড, ইউ ক্যান ফাইন্ড আউট যে হু টেক্স ডিসিশন। তার ফলে একটা লেজে গোবরে অবস্থা। অর্থাৎ আজকে ওই যে এরশাদ সম্পর্কে বলা হয়েছে না, CMLA ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। তো এখন এখানে দেখা যাচ্ছে যে একজন একটা আইন করা হচ্ছে, তার পরের দিন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, একজন নিয়োগ পাচ্ছে, তার পরের দিন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সুস্থিরভাবে, সুনির্দিষ্টভাবে কোনো নীতিমালার ভিত্তিতে কোনো আপনি ধরেন যে ভাইস চ্যান্সেলরদের নিয়োগ করা হলো, ভাইস চ্যান্সেলরদের নিয়োগ করা হলো, একটা নীতিমালা তো থাকবে। 11 সময় তো নিকৃষ্ট সরকারের একটা নীতিমালা ছিল যে এই ভিত্তিতে, নীতিমালার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হবে। এখানে এসে আমরা যা দেখলাম তাতে তো এখন দেখছেন যে দুটো বিশ্ববিদ্যালয় আনরেস্ট, একজন ভাইস চ্যান্সেলর পদত্যাগ করলেন, আরেকজন ভাইস চ্যান্সেলর সমস্যার মধ্যে আছেন। তার মানে হচ্ছে এই যে আপনি মানে সিদ্ধান্ত গ্রহণের আগে আমি হোমওয়ার্ক করেননি। এখন আপনি যদি মনে করেন যে 12 বছরের একজন বালককে দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে চলবে, তাহলে তো হবে না। তার শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার ছাত্র সম্পৃক্ততা, তার গার্ডস, এটা গার্ডস একটা জিনিস,
সে মানে অন্য অন্য স্টেক হোল্ডারদেরকে ছাত্ররা যা বলবে তাই করবে, এরকম হলে তো হবে না। তো এখন সেই সমস্ত নীতিমালা আমরা অতিক্রম মানে সুনির্দিষ্টভাবে দেখছি না, এবং এই জন্য নানা ধরনের অসুবিধা হচ্ছে। যেমন এই সরকারের এই ইস্যুটাই দেন, আওয়ামী লীগের কথাই বলে আপনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধের কথা বলতেছে। মানে সেদিন মানে আসিফ নজরুল বলেন নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা আইনগতভাবে অসুবিধা আছে, বিভিন্ন যুক্তি দিয়েছেন। এখন তো বলতেছেন সুর নরম নরম হয়ে আসছে। গণ ইচ্ছাই যদি পরিবর্তিত হয় তাহলে সরকারের স্ট্যাবিলিটি, সরকারের একটা প্রশ্ন, এটা হয়তো কিছুটা কালচারাল প্রশ্ন। মানে শাহবাগ তো বাংলাদেশে একটা ঐতিহাসিক বা অত্যন্ত পরিচিত জায়গা। আওয়ামী লীগের সময় শাহবাগের একটা মুভমেন্ট, সেই মুভমেন্ট কোন প্রেক্ষিতে কি রাজনৈতিক সংস্কৃতি সেটা আমাদেরকে উপহার দিয়েছে এবং তার পরিণতি কি শেষ পর্যন্ত সেটা আমরা দেখেছি। এবং সেই হ্যামিলনের বংশীবাদকরা এখন কোথায়, তাদেরকে এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে কিনা সেটা দেখতে হবে। আবারও শাহবাগ থেকে ওই একই মানে ওই আমি বলছি যে শাহবাগ একটা অনেকটা রাজনীতিতে ঘৃণা, নিষিদ্ধ, ঘৃণা ছড়ানো বা হিংসা ছড়ানোর একটা ল্যান্ডমার্ক হিসেবে। তো আজকে যেই আন্দোলন আমরা শাহবাগ কেন্দ্রিক দেখছি সেটাও কি আলটিমেটলি সেই জায়গায় গিয়ে দাঁড়াবে কিনা? অবশ্যই সেখানে গিয়ে দাঁড়াবে। এবং আমরা আলোচনা শুরুতেই আমরা বলেছি যে এইটা যে শাহবাগের স্ট্র্যাটেজি বা শাহবাগ ল্যান্ডমার্ক, আমি বলবো ওই যে ফাঁসি চাই ফাঁসি চাই, মানে এক সময় ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই করে ফাঁসি ঠিকই ধরিয়ে দিয়েছেন। এরপরের পরিণতি কি? শূন্য, জিরো জিরো জিরো। এবং সেই ফাঁসি চাইয়ের সেই আন্দোলনের প্রেক্ষিতে আইন পর্যন্ত তখন সংশোধন করে ফেলা হয়েছে এবং করে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। এখনো তাই হবে। মানে আইনকে আইনের গতিতে চলতে না দিয়ে, বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে না দিয়ে আপনি জনগণের বা জনগণের একটা অংশের দাবির প্রেক্ষিতে এইভাবে চাপ দিয়ে মবক্রেসি সেটা সম্ভব কিনা? এই মবক্রেসি তো আমরা অ্যাডমিট না করে পারি না। আমরা গণ আন্দোলনের প্রেক্ষিতে, অভ্যুদয়ের প্রেক্ষিতে এটা একটা গণদাবিতে পরিণত হয়েছে, এটাও স্বীকার করতে পারি না। কিন্তু আমার প্রশ্নটা প্রক্রিয়াগতভাবে, আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন কোর্টে যান, আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যান ঠিক আছে, মানে মানে যদি সেইভাবে মনে করেন গণভোট নেন, অথবা মানে আপনি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন বা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা প্রাথমিকভাবে আপনি যদি নিষিদ্ধ ঘোষণা করেন বা যদি নিবন্ধন বাতিল করেন, সেটা একটা প্রক্রিয়া। আবার নিবন্ধন বাতিল না করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে জনগণের মাধ্যমে যে শূন্যের কথা আমরা বলেছি, জনগণ আওয়ামী লীগের জনপ্রিয়তা যে শূন্য হয়ে গেছে সেটা প্রমাণ করা, তাহলেই তো নিষিদ্ধ হয়ে যায়। মিস্টার আলমগীর কবির, বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন যে রাজনৈতিক সংস্কৃতি, সেই একই রাজনীতি পুনরাবৃত্তি, এবং সেই সঙ্গে আমি কিছু আলোচনা করলাম শাহবাগ কেন্দ্রিক। বাংলাদেশ এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এখানে যুদ্ধবিরোধী একটা স্ট্যান্ড নেওয়া দরকার বাংলাদেশ। এবং যুদ্ধবিরোধিতা তো সবাই করতে পারে না, যুদ্ধবিরোধী পলিটিক্স থাকতে হয়, আদর্শ থাকতে হয়, নীতি থাকতে হয়, লক্ষ্য থাকতে হয়, যেটা জিয়াউর রহমানের ছিল। ইতিহাসের মহানায়ক জিয়াউর রহমান, তিনি ইরাক-ইরান যুদ্ধের সময় তো তিনি তার ভূমিকা পালন করেছেন। তারপরে মধ্যপ্রাচ্যের কয়েকটা যুদ্ধ বন্ধের তার ভূমিকা ছিল, এবং এশিয়ায় বিশেষ করে এই অঞ্চলে যেন যুদ্ধ না হয়, যুদ্ধের আসলে উনি সার্ক গঠনটা করেছিলেন শুধু অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে নয়, সার্ক অর্থনীতির ক্ষেত্রে খুব বেশি অবদান রাখতে পারবে না। যুদ্ধ ঠেকানো, যুদ্ধ বন্ধ রাখা, আলাপ আলোচনার মাধ্যমে পরস্পর কাছাকাছি হওয়া, এই লক্ষ্যকে সামনে রেখেই জিয়াউর রহমান সেদিন সার্ক একটা ফোরাম গঠন করার প্রস্তাব দিয়েছিলেন, যেটা পরবর্তীকালে গঠিত হলো। জিয়ার কনসেপ্ট, জিয়ার ফিলোসফি ছিল সার্ক। তো জিয়া যুদ্ধের মধ্য দিয়ে বড় হয়েছেন, ফলে যুদ্ধকে জিয়া খুব ঘৃণা করতেন এবং যুদ্ধবিরোধী তার একটা ভূমিকা ছিল। এবং এই জন্যই জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন। তিনি এই জাতিকে, যুদ্ধের মধ্য দিয়ে এই জাতির জন্ম হয়েছে এবং সেই যুদ্ধের সূচনা লগ্নে তিনি চট্টগ্রামে যুদ্ধ ঘোষণা করেছেন। আবার পরবর্তীকালে যুদ্ধ ঠেকানোর জন্য যে ভূমিকাগুলো পালন করা দরকার সেই ভূমিকা জিয়া পালন করেছে। আজকে দেশে একটা জিয়া দরকার,
দেশে বারবার আমরা বলছি ইতিহাসের মহানায়ক দরকার, মাটির সন্তান দরকার। এই মাটির সন্তান, যে সন্তান এই মাটি থেকে উত্থিত সন্তান, যে ইতিহাসের মহানায়ক হবে, যে ভূমিপুত্র হবে, এই ভূমিপুত্র সন্ধান করে যাচ্ছি আমরা বহু বছর ধরে। ভূমিপুত্র হতে পারবে জিয়ার যে ফিলোসফি যেটা রেখে গেছেন, যে চিন্তাধারা রেখে গেছেন, যে রাজনীতি, যে নিরাপত্তা নীতি, যে অর্থনীতি, যে দর্শনগুলো রেখে গেছেন, সেগুলোকে সামনে রেখে যদি জাতি পুনর্গঠনের একটা ভূমিকা কেউ পালন করতে পারত, এই জাতি পুনর্গঠনে যদি কেউ ভূমিকা রাখতে পারত, তাহলে জাতি আবার উত্থিত হতো, আবার ঘুরে দাঁড়াতে পারত। আজকে আমাদের নিরাপত্তা কে দেবে? এই যে বার্মা প্রশ্নটা খুবই জোরালো হয়ে উঠছে। আমি বার্মার জনতা সরকারের বিরুদ্ধে না, বা আমি ওই সুকির তথাকথিত গণতন্ত্রের সমর্থকও না, আমার প্রয়োজন নেই। আমি বার্মা একটা জাতি, বার্মা একটা দেশ, একটা মহান দেশ, মহান জাতি। আমি যখন আইপিইউ সম্মেলনে বক্তৃতা করলাম উপ আঞ্চলিক জোটের বিরুদ্ধে, চুপসে গেল সেদিন সোলে সেই সভাটা হয়েছিল। আমার বক্তৃতার পরে আমি একটা লিখিত বক্তৃতা এখান থেকে নিয়ে গেছিলাম। আজকে মনে পড়ে নাজিমউদ্দিন মোস্তানের কথা। নাজিমউদ্দিন মোস্তান আমার এই বক্তৃতাটা লিখে দিয়েছিল সেদিন, এবং সেই বক্তৃতাটা আমি যখন ওখানে পাঠ করলাম, দেখলাম যে বার্মার স্পিকার থেকে শুরু করে সমস্ত সদস্যরা দাঁড়িয়ে আমার পক্ষে তালি দিল, আর ইন্ডিয়া চুপসে বসে থাকলো। এবং বাংলাদেশের যে প্রতিনিধি যারা আমার সাথে গিয়েছিল, আমি তখন বিরোধী দল থেকে গেছিলাম, বাংলাদেশের নেতৃত্ব, এই যে পাপেট নেতৃত্ব, যেটা এই পাপেট নেতৃত্ব চুপসে গেল। তারা মনে হচ্ছে যে ইন্ডিয়া যেহেতু বিরক্ত হয়েছে আলমগীর কবিরের বক্তৃতায়, তা আমরা একটু পা চাটি আর লেজ নাড়ি, তাহলে ভালোই লাগে। তো এখন পা চাটা লেজ নাড়ার নেতৃত্ব আমরা চাই না, আমরা চাই মাথা উঁচু করার নেতৃত্ব। এবং এই বার্মা একটা জাতিসত্তা, সেখানে জাতিগত নিপীড়ন আছে এবং জাতিসত্তার উত্থান আছে, বহু জাতির দেশ বার্মা। এবং বার্মাকে নিয়ে আমাদের দেশকে ভাবা দরকার এবং ব্যাপক আলোচনা হওয়া দরকার। রোহিঙ্গা প্রশ্ন নিয়ে এবং বার্মা প্রশ্নে দেশে ব্যাপক আলোচনা হওয়া দরকার। আপনার তৃতীয় মাত্রাতেও দরকার হলে আপনি ব্যাপক আলোচনা ডাকুন এবং এখানে আলোচনা করুন। যদিও এই পরামর্শ, আপনার তৃতীয় মাত্রার পরামর্শ নেওয়ার মতো কেউ লোক নাই, কারণ এর জন্য লাগবে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা, কিছু সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি, নিরাপত্তা নীতি লাগবে। তৃতীয় মাত্রায় একটা কথা বললেই তো সেটা বাস্তবায়ন সম্ভব হবে না। আপনি তো অনেক দিন থেকেই কাজ করছেন, বলে যাচ্ছেন, মিটিং করে যাচ্ছেন, বিদেশিদেরকে নিয়ে আসেন, আপনার আবার বিদেশিদের সাথে যোগাযোগ ভালো, আপনি তাদের ডেকে নিয়ে আসেন। আবার অনেকে দেশি বিদেশি সবার সঙ্গে যোগাযোগ ভালো, বিদেশিদের সাথে আপনার যোগাযোগ বেশি ভালো। দেশি ভালো, দেশি আমাদের সাথে ভালো, সেই জন্য ভালো। দেশের সাথে তো যোগাযোগ না থাকলে তো বিদেশির সাথে যোগাযোগ থাকবে না। বিদেশিরা আপনাকে পাত্তা দেবে কেন? দেশে যদি আপনার ভিত্তি না থাকে, আপনার যদি খুঁটি শক্ত না থাকে, আপনি দেশের জনগণের পক্ষে যদি কণ্ঠ আপনার বিকশিত না হয়, আপনি যদি আপনার কণ্ঠস্বরকে জনগণের পক্ষে, দেশের পক্ষে না বলেন, তাহলে বিদেশিরা আপনাকে পাত্তা দেবে কেন, গুরুত্ব দিবে কেন? আপনার ডাকে আসে এই কারণে যে এখানে একটা ভয়েস রাইজ করার জন্য। আমি শেষ পর্যন্ত আমার বক্তব্যটা হচ্ছে যে যুদ্ধ যে কোনো সময়ে অঘটন ঘটে যেতে পারে, তার জন্য বাংলাদেশে লাগবেই। বাংলাদেশের প্রস্তুতি কি? বাংলাদেশে এটা নিয়ে কি ভাবছে? কোথায় আলোচনা হচ্ছে? কোথায় সেমিনার হচ্ছে? কোথায় নেতৃবৃন্দ? আমি আপনার এখানে বলেছি যে মজা মারে রে কফিজান বানিয়ার দোকান। এখন বানিয়াকে আর কফিজানকে আপনারা বুঝে নেন। একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কিন্তু সেই গভর্নমেন্টটা মজা মারা গভর্নমেন্ট, মজা মারছে। তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো কমিটমেন্ট নেই, তাদের কোনো প্রতিশ্রুতিও নেই। দেশের প্রতি, জাতির প্রতি কোনো প্রতিশ্রুতি এটা নাই। সেটা কি আছে আমি তো বুঝতে চাই। আর আমি সমর্থন দিতে চাই। আমি দলকানা লোক না। আমি দলও যদি ভুল করে, বিএনপিরও যদি কোনো সমালোচনা থাকে, আমি অকুত ভয়ে সমালোচনা করে দিই। কিন্তু কথা হচ্ছে তাতে আমার যা হবে হবে, তা আমি এটা চিন্তা করি না। কিন্তু
আমি তো জানতে চাই, আমি তো গভর্নমেন্টকে সমর্থন দিতে চাই, কিন্তু এই যে একটা মহানায়ক বানানোর জন্য যে চেষ্টা, যে একটা প্রফেসর ইউনূস বরেণ্য, বিশ্ব বরেণ্য, জাতি বরেণ্য, হ্যাঁ প্রফেসর ইউনূস আমাদের গর্ব, কিন্তু এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জাতি গঠনের ক্ষেত্রে, যে এখানকার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে তিনি যদি ভালো ভূমিকা রাখতে পারতেন, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে, আমাদের বিদেশ নীতির প্রশ্নে তিনি যদি ভালো ভূমিকা রাখতে পারতেন, সমর্থন দেব, আমরা সবাই সমর্থন দেবো তাকে। কিন্তু সেগুলো স্পষ্ট করতে হবে। বার্মা ইস্যুগুলো স্পষ্ট হচ্ছে না, এক একজন এক এক কথা বলছে। এই যে একটা প্রস্তাব আসছে করিডোর, মানবিক করিডোর, করিডোর আবার যে কত রকমের হয়, এর আমার মানবিকও আছে, হ্যাঁ, মনুষ্যত্ব রক্ষার জন্য মানবিক করিডোর। কারণ সেই করিডোর মানবিক করিডোর না অস্ত্রের করিডোর, না কি অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার করিডোর, জানি না। এগুলো স্পষ্ট করতে হবে। এগুলো যেগুলো গোপন সেগুলো গোপন থাকবে, কারণ জনগণের সমর্থন ছাড়া তো সরকার কিছু করতে পারবে না। বার্মা প্রশ্নে যদি সরকার সিদ্ধান্ত নেয়, জনগণ যদি এটাকে অপোজ করে, বা জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে, সমস্ত জাতিকে যদি ঐক্যবদ্ধ না করে একটা সিদ্ধান্ত সরকার নেয়, সেই সিদ্ধান্ত কখনোই সরকার বাস্তবায়ন করতে পারবে না। কারণ জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, আর জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে আলাপ আলোচনার মাধ্যমে, মতামত ব্যক্ত করার মাধ্যমে, একটা স্লোগানের মাধ্যমে এটা শুধু হবে না। এটা সুনির্দিষ্ট কর্মসূচি, বক্তব্য এবং চিন্তাধারা প্রতিষ্ঠা করার মাধ্যমে এটা হবে। জিয়া কেন এদেশের মহানায়ক? জিয়া জাতির নিরাপত্তার প্রশ্নে স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে। সেনাবাহিনী গঠনের ক্ষেত্রে তার বিরাট ভূমিকা রয়েছে। আজকে এই যে বিশাল সেনাবাহিনী, আমাদের যে সেনাবাহিনী, চৌকুশ সেনাবাহিনী, এখন আর দেশপ্রেমিক বললে এখন গালি শোনাই। দেশপ্রেমিক সেনাবাহিনী আর মানুষ বলতে চায় না। কেন বলতে চায় না? কারণ এটা এত বলেছি আমরা যে এটা এখন দালালি হয়ে যায়, বিরক্তিকর হয়ে যায়। সেই জন্য আমি সেনাবাহিনী শুধু বলবো, আর দেশপ্রেমিক আমি বলতে চাচ্ছি না। দেশপ্রেমিক প্রমাণ হবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সেনাবাহিনী যখন তার ভূমিকা পালন করবে, এদেশের আদর্শ নির্মাণ, জাতি নির্মাণের ক্ষেত্রে, জাতির সঠিক পথ নির্দেশের ক্ষেত্রে যদি সেনাবাহিনী তার ভূমিকা পালন করে, সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা ধন্য ধন্য করব। যেমন 15ই আগস্ট রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমেছিল সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়ার জন্য। সেদিন ট্যাঙ্কের গলায় ফুলের মালা পরাই দিয়েছিল এদেশের সেনাবাহিনীকে। কেন? সেদিন মানুষ এটা চেয়েছিল। আবার এইবারেও এই যে একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে সেনাবাহিনী তো সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। অভ্যুত্থানের সময় সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। দেশের জনগণ সেনাবাহিনীকে ধন্য করে উঠেছে। কিন্তু সেই সেনাবাহিনীর ভিতর থেকে যেমন সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা ব্যবস্থা ছিল এবং এটা করা হয়েছে, আবার সেনাবাহিনীর বাইরে তো সেনাবাহিনীর শত্রুপক্ষ রয়েছে, তারাও সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ফলে আমাদের সেনাবাহিনী একটা অংশ বিতর্কিত হয়েছে। এবং এই বিতর্কিত সামরিক শক্তি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে না। কিন্তু এই জাতিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব সেনাবাহিনীরও। রাজনীতিকদের যেমন প্রয়োজন, রাজনীতিকদের যেমন দায়িত্ব, তেমনি সেনাবাহিনীরও দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করা। এবং জাতি, জনগণ এবং সেনাবাহিনী যতক্ষণ একীভূত না হবে, একত্রিত না হবে, ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা সঠিক রাজনীতির পথে বা নিরাপত্তার পথে আমরা এগোতে পারবো না। ধন্যবাদ। ফাইনাল রাউন্ড, প্রফেসর আব্দুল লতিফ মাসুম, সব মিলিয়ে ক্লোজিং রিমার্কস। এটা আমরা বাংলাদেশের একটা ডোমেস্টিক কম্পালশনস আছে, এবং আপনারা শুনলেন আলমগীর কবিরের আলোচনা থেকে যে একটা পারিপার্শ্বিক, অর্থাৎ একটা এক্সটার্নাল ডাইমেনশন অবশ্যই আছে। বাংলাদেশ তো একটা দ্বীপের মধ্যে না। তো এইসব বিষয়গুলো নিয়ে উনি প্রবীণ রাজনীতিবিদ যথার্থই বলেছেন যে আমাদের ডোমেস্টিক প্রবলেমসগুলো, ইস্যুগুলো যেমন স্পষ্টভাবে অ্যাড্রেসড হওয়া দরকার, ঠিক তদ্রূপভাবে আমাদের এক্সটার্নাল ডাইমেনশনসগুলোও কিন্তু অ্যাড্রেসড হওয়া দরকার। আমরা আসলেই একটা সংকটময় সময় অতিক্রম করছি। ওই যে জিল্লুর রহমান বলছিলেন, হোসেন জিল্লুর রহমান, যে ক্রাইসিস টু ক্রাইসিস, বাংলাদেশ দেশটার জন্য কান্ট্রি অফ ক্রাইসিস। সেই রকম আমরা এই 71 থেকে এ পর্যন্ত ক্রাইসিসের মোকাবিলা করে আসছি। এইখানে যে ক্রাইসিসগুলো আছে, যেমন ধরেন
এই যে একটা সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পরে এই যে মানে সংস্কার প্রস্তাবনার কথা বলা হয়েছে, সংস্কার প্রস্তাবনাগুলো যেভাবে অগ্রগতি হওয়া দরকার, যে প্রক্রিয়ায়, যে স্পষ্টতায় এই 8 মাস পরে এখানে আমাদের সামনে জনগণের সামনে উপস্থাপিত হওয়া দরকার, সেটা কিন্তু হয়নি। এখনও একটা ডিবেট, একটা অস্পষ্টতা, একটা অসমাপ্তি রয়ে গেছে। এবং নির্বাচনের ব্যাপারটা উদাহরণ, নির্বাচনের ব্যাপারটা আমি বুঝি না যে একই কথা নানাভাবে নানা ব্যাখ্যা দ্বারা বলা, এটা আমার কাছে একটা সুনির্দিষ্ট তারিখের কথা বলে দিলে কি অসুবিধা, একটা রোড ম্যাপের কথা মানুষ বলছে, বলে দিলে কি অসুবিধা। এই যে বিষয়গুলো, অভ্যন্তরীণ বিষয়গুলো, সেই বিষয়গুলো স্পষ্ট হচ্ছে না। শিক্ষা ব্যবস্থার ব্যাপারে শিক্ষা কমিশন তো হয়নি, বরং আপনি শিক্ষা ব্যবস্থার দিকে তাকান। এটা আমার মনে হয় যে একটা অসম্ভব রকম অ্যাটেনশন থাকলে শিক্ষা যে অবস্থা, শিক্ষার যে অরাজকতা, এটা থাকতো না। তো এটা এই ধরনের অনেক বিষয়গুলো আছে যেগুলোকে ইন্টারনাল অর্থাৎ মানে এই সরকারে অ্যাড্রেস করার কথা। যেমন ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতির বিষয়টা একটা সংবেদনশীল বিষয়। এখন একটি রাজনৈতিক সরকার যদি আসে, আওয়ামী লীগ যে কায়দায় ছাত্রলীগকে ব্যবহার করছে, ঠিক তদ্রুপভাবে মানে প্রবণতা আছে, দৃশ্যমান সম্ভাবনা আছে ছাত্র দল সেভাবে ব্যবহৃত হতে পারবে। বা যদি জামাত ইসলামী ক্ষমতা দেয়, ছাত্র শিবির সেইভাবে ব্যবহার করবে, বা ওই ছাত্র শক্তি সেইভাবে করবে। তো এখানে ওদের কথা দ্বারা ওদেরকে মোকাবেলা করা দরকার। এই সরকার যদি সত্যি সত্যি দেশপ্রেমিক হয়, তাহলে পরে এই ছাত্র বিষয়টাকে কিন্তু অ্যাড্রেস করা খুবই দরকার। যেমন ধরেন, তারা বলেছে যে রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতি থাকবে, এতে অসুবিধা নেই, কিন্তু এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না, এটাও কিন্তু একটা দায়িত্ব, এই সরকারের দায়িত্ব। কিন্তু আমরা এই বিষয়ে কোনো লক্ষ্য করি না। আবার এক্সটার্নাল বিষয়গুলো যে মানে আলমগীর কবির যথার্থই বললেন যে আরাকানের বিষয়টি একটা সংবেদনশীল বিষয়, সেটা আপনারা কার কাছে জিজ্ঞাসা করে করিডোর দিলেন। আরাকান করিডোরের একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তো সেটা হতে হবে, সেটা যে মানে একেবারেই প্রকাশ্য হতে হবে এমনটাই না। যেটা আপনি বলে পররাষ্ট্রনীতির দুটো দিক আছে, একটা ওপেন, একটা সিক্রেট। তো সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনি যদি মানে পারেন, যদি কিছু এই আরাকান সমস্যাটা সমাধান করতে পারেন, করেন। মানে একবার তো ওই মায়ানমার বাহিনী বলছিল যে ভুলে আমাদের এক মেজরকে ধরে নিয়ে গেছিল, কি জানি এরকম একটা মানে তাকে কিল করেছিল। তো আমাদের বাংলাদেশ সরকারকে বাংলাদেশ আর্মি একটা ভুল করুক, এরকম একটা ভুল করুক, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত এমন কোনো মিলিটারি অ্যাকশন আমাদের চোখে পড়েনি যেটা বাংলাদেশের সামরিক শক্তি যে আছে, বাংলাদেশের প্রতিরক্ষার যে নীতি আছে, এইটা আপনাদের কেমনই নতজানু মানে বিপুল বিনয়পূর্বক বার্মার কাছে আবেদন করেছে। এটা একটা নীতি হতে পারে না, এটা একটা কোয়ার্সি পাওয়ার, বা যেটাকে আমরা ওপেন সিক্রেট ডিপ্লোমেসির মাধ্যমে বলি, এটা একটা সমাধান হতে পারে। আবার একই কথা ভারতের সাথে আমাদের নীতি কৌশল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে। অবশ্য প্রফেসর ইউনূস কথা বলেছেন যে মানে আমাদের যদি এখন আমরা যদি নিজেদের প্রস্তুতি না রাখি, তাহলে আমাদের আত্মঘাতী হবে, সেটা যথার্থ কথা। এবং সেই যথার্থ কথার সাথে আমাদের সামরিক শক্তি এবং সামরিক নীতি কৌশল, বিশেষ করে বর্ডারে যে অবস্থাটা চলছে, একটা লজ্জাজনক অবস্থা। আপনারা দেখছেন যে মানে পুশ ইন করছে, মানে গায়ে পড়ে ঝগড়া করছে। এবং বাংলাদেশের ওই যে কথাটা অনেকেই মানে আলাপ করছিলেন যে পাকিস্তানের মুখোমুখি আবার সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের বিষয় বাংলাদেশে হস্তক্ষেপ ভারতের হতে পারে। এবং সবগুলো নিয়ে আমাদের একটা কম্প্রিহেন্সিভ নীতি কৌশল থাকা দরকার, এবং সেটা সময়ের দরকার। ধন্যবাদ মিস্টার আলমগীর কবির। এখন দেশ একটা যুদ্ধ সংকটে জড়িয়ে গেছে। যদিও যুদ্ধ বাংলাদেশে হচ্ছে না, বাংলাদেশের বাইরে হচ্ছে। পাকিস্তান তার অত্যাধুনিক টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি পাকিস্তানের হাতে আছে, না হলে এই ফ্রান্সের রাফেলগুলো নামাতে পারতো না। আর পাঁচটা বিমান বিধ্বস্ত করেছে, 5টা হয়েছে না 3টা হয়েছে সেটা বড় কথা না, তবে ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে। এবং পাকিস্তানও ভারতের বহু অঞ্চলে ঢুকে পড়েছে এবং হামলা চালিয়েছে। তো পাকিস্তান ভারত যে যুদ্ধটা, এখানে ভারতের অস্ত্রগুলো রাশিয়ান অস্ত্র এবং পুরানো, আর বন্ধু বদলায়। আমাদের বন্ধু আমরা বদলাতেও চাই না, আবার আমরা চির দাসত্বের বন্ধুত্বের নিগড়ে নিজেদেরকে আটকা রাখবো, সেটাও আমরা রাখতে চাই না। ফলে এখানে বাংলাদেশ নিরপেক্ষভাবে
একেবারে নিরপেক্ষ, একেবারে যুদ্ধবিরোধী স্ট্যান্ড নিয়ে নিজেদের শক্তিকে সংহত করা এবং যুদ্ধবিরোধী যে স্ট্যান্ড রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটাই আমি মনে করছি সরকার যেন গ্রহণ করে এবং সেই নিরাপত্তা যে সিদ্ধান্তগুলো জিয়াউর রহমানের সময় এগুলোকে কার্যকর করা এবং আমাদের যে অস্ত্রের ভাণ্ডার এটা খুবই দুর্বল, ভারতের অস্ত্রের ভাণ্ডার সেটাও দুর্বল, পাকিস্তানের অস্ত্রের ভাণ্ডার এটাও খুব যে শক্তিশালী তা নয়, চীন নির্ভর। তবে চাইনিজরা লেটেস্ট কিছু অস্ত্রশস্ত্র তাদেরকে দিয়েছে, না হলে এইভাবে এয়ারক্রাফট তারপরে এই যে ফাইটার বিভিন্ন এগুলো আমি সামান্য একটু পড়াশোনা করেছিলাম এই লাইনে, খুব বেশি জানি না, বা নিরাপত্তা নিয়ে ওনারা ভালো করতে পারবেন, কারণ পলিটিক্যাল সাইড মাসুম ভাইরা দেখেন, নিরাপত্তা সাইডও দেখেন। আমি যতটুকু জেনেছি বা করেছি আমাদের বাংলাদেশের অস্ত্রের ভাণ্ডার খুবই দুর্বল। তবে অস্ত্র দিয়ে তো আর যুদ্ধ হয় না, বা সমর শক্তি দিয়ে যুদ্ধ হয় না, তাহলে তো ভারতের সামনে পাকিস্তান দাঁড়াতেই পারতো না। যদি অস্ত্রের ভাণ্ডারের বিচার করি, সমৃদ্ধ অস্ত্রের ভাণ্ডার ইন্ডিয়ার আছে, কিন্তু এগুলো অকেজো, পুরানো। আর চীনের সাথে আমাদের সম্পর্ক অবনতি ঘটানোর জন্য একটা গ্রুপ তৎপর। আমরা কারোর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চাই না। আমাদের চীনের সাথেও সম্পর্ক প্রয়োজন, যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক প্রয়োজন। যুক্তরাষ্ট্র চীন তো এক হয়ে অনেক জায়গায় অনেক ব্যাপারে একমত পোষণ করে, তো বাংলাদেশ প্রশ্নে কেন একমত পোষণ করবে না? বাংলাদেশ প্রশ্নেও তো যুক্তরাষ্ট্রের রোলটা চীন প্রশ্নে আরও স্পষ্ট হওয়া দরকার। এবং আমার মনে হয় বর্তমান যে সরকার প্রধান, তার ব্যক্তিত্ব, তার সদিচ্ছা, তার বিশ্ব দৃষ্টিভঙ্গি এগুলোকে সামনে রেখে উনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এবং যুদ্ধবিরোধী একটা ভূমিকা নিয়ে যদি সরকার প্রধান নামেন এবং সরকার প্রধানের যদি একটা যুদ্ধ বিরোধী ভূমিকা বা অবদান তিনি প্রকাশ করতে পারেন জাতির সামনে এবং সেইভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন, তাহলে জাতি খুব লাভবান হবে, দেশ খুব লাভবান হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং মিস্টার আলমগীর কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আজকের আলোচনা একজন রাজনীতির কথা বলছিলেন, একজন একাডেমিশিয়ান কথা বলছিলেন এবং ওনারা বলছিলেন যে দেশ জাতিকে নিয়ে খেলাধুলা করবার কোনো দরকার নেই। নিষিদ্ধকরণের যে রাজনীতি, নিষিদ্ধ আসলে রাজনীতিকে করা যায় না, এটা একমাত্র জনগণই তাকে প্রত্যাখ্যান করতে পারে। জনগণের ইচ্ছা অনিচ্ছার উপরেই নির্ভর করে একটা রাজনীতির টিকে থাকা বা টিকে না থাকা। এই বিষয়টি ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন যারা এখন বিভিন্ন দায়িত্বে আছেন, ক্রিয়াশীল, এবং ওনারা এর কথা বলছেন যে রাজনীতিকে আসলে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়, এটাকে শক্তি দিয়ে বা আইন দিয়ে মোকাবেলা করে কোনো সুফল পাওয়া যায় না। এবং স্লোগানধর্মী এবং হুজুগি যে রাজনীতি, সেই রাজনীতিটাকে পরিহার করে চলা এখন আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। এবং সে কারণেই ওনারা মনে করেন যে পরিপক্ক কূটনীতি এবং রাজনীতি দরকার। বৈশ্বিক বাস্তবতা, আঞ্চলিক অস্থিরতা এগুলো আলোচনার মধ্যে নিয়ে এসেছেন এবং তার জন্য যে বাংলাদেশের প্রস্তুতি থাকা দরকার সেটা অনুপস্থিত ওনারা দেখছেন। একই সঙ্গে এইসব বিষয়ে বিশেষ করে নিরাপত্তার ইস্যুতে সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকার এবং রাজনৈতিক নেতৃত্বের বা সরকারে যারা আছেন তাদের যে সংযোগ থাকা দরকার সেটাও অনেকটা অনুপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। এবং একথা ওনারা বলছেন যে সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা অবহেলা করে আসলে দেশ রাজনীতি কোনোটাই চলে না, সেটা স্মরণ করিয়ে দেবার চেষ্টা করেছেন। এবং মাথা উঁচু করে চলবার মতো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের দরকার, সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। গণতন্ত্র চাইলে নির্বাচনটা দরকার। এবং এই যে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করবার ক্ষেত্রে সরকারের এত অনীহা কেন, সেই প্রশ্ন আমার অতিথিরা তুলবার চেষ্টা করেছেন। এবং একথাও বলছেন যে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তারা অনেক ছোটোখাটো অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অনেক বেশি চর্চা করছেন, কিন্তু যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো তারা চাইলেই করতে পারেন এবং যে বিষয়গুলো নিয়ে জাতির মধ্যে কোনো ভিন্ন মত নেই,
ঐকমত্যের তো প্রয়োজনই নেই, কারণ ওই আলোচনায় যাবারই প্রয়োজন পড়ে না, যেটা নিয়ে কোনো মতপার্থক্য নেই। সেই সব কাজগুলো তারা করতে পারতেন, কিন্তু এখন পর্যন্ত সেগুলো করবার ক্ষেত্রে তাদের কোনো উদ্যোগী ভূমিকা লক্ষ্য করা যায়নি। সব মিলে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে আসলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ থাকা জরুরি, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, উন্নয়ন হোক, এবং জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। জনগণ যাকে খুশি পছন্দ করবে, যাকে খুশি প্রত্যাখ্যান করবে, কিন্তু জনগণের সরকার ছাড়া আসলে কোনো সরকার না কূটনৈতিক, না রাজনৈতিক, না অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।